যদি কোনো দোকানদার যারা মিটার টেম্পারিং করে ওরা যদি বলতে পারে যে বিএসবি মার্ট আসছে মিটার টেম্পারিং করার জন্য, আমি এখানে ব্যবসা ছেড়ে দেবো, ওইটা আলাদা হিসাব। কিন্তু কি বলছি যে অনেকে মিটার টেম্পারিং করে বাইক আমাদেরকে দিতে পারে, এটা ভুল হইতে পারে, তার জন্য তো রিপ্লেসের অপশন রাখছি। আপনারা কেনার পরও প্রুফ করেন, রিপ্লেস নিয়ে যান, সিম্পল একটা বিষয়। ওকে, আজকে আমরা একটা মজার ভিডিও করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের ভিডিওতে আমাদের গেস্ট হিসেবে কে আছে? আরিফ বিরু। আরিফ বিরু, উনি হচ্ছেন বিএসবি মার্টের ওনার। অ্যান্ড বিএসবি মার্ট তো আমরা মোটামুটি সবাই চিনি, আমার বেশ কয়েকটা বাইকও এখান থেকে কেনা হয়েছে। অ্যান্ড সামনে আসতেছে হচ্ছে কোরবানির ঈদ, মোটামুটি রোজার ঈদ, কোরবানির ঈদ, এই দুইটা সময় বাইকের কেনা বেচা তো খুব ভালো হয় আলহামদুলিল্লাহ মোটামুটি। আর আজকে এই ভিডিওতে আমরা যে জিনিসটার জন্য আরিফ ভাইকে আমাদের গেস্ট হিসেবে আনছি সেটা হলো আমরা একটু বাইকের প্রাইস সম্পর্কে জানবো। আচ্ছা, প্লাস কোন ঈদে কোন বাইক বেশি বিক্রি হয় এবং আপনাদের বিজনেস কেমন চলতেছে, বা আমরা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাই আমাদের কিরকম কি ডিসকাউন্ট বা কি দিতেছেন এবার ঈদে, এই ব্যাপারে একটু জানতে চাই। প্রথমে যে প্রশ্নটা আপনার কাছে, আসলে বাইক কি কোরবানির ঈদে বেশি বিক্রি হয় নাকি রোজার ঈদে? অ্যাজ ইউজুয়াল রোজার ঈদে কিন্তু বাইকের সেলটা বেশি, আর কোরবানির ঈদে মানুষ তো একটু গরু নিয়ে ব্যস্ত থাকে, তো গরুর পিছনে তো অনেক টাকা খরচ। তো দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এই সময় রোজার ঈদের থেকে তুলনামূলক কম বাইক কিনে আর কি। তাও আলহামদুলিল্লাহ ঠিক আছে, ঠিকঠাক। ঈদের সময় তো সবাই চাই একটু নতুন নতুন বাইক চালাইতে, কারণ কোরবানির পরে তো একটু থাকেই ঘোরাঘুরি একটা টাইম আর কি। এমন কি কিছু হয় যে রোজার ঈদে মানুষ বাইক কিনে এবং কোরবানির ঈদে মানুষ বাইক বিক্রি করে গরু কেনার জন্য? এটা সবই দিয়েই হয়। দেখা যায় কেউ বাইক সেল করে প্রয়োজনে, ধরুন রোজার ঈদেও তো এরকম হইতেছে, নাহলে আমরা বাইক পাইতেছি কোথায়? রোজার ঈদে যেমন মানুষ বাইক সেল করে তেমন মানুষ বাইক কিনেও। তো এখানে দুইটা ক্যাটাগরি আছে। একটা মানুষ আছে যারা আপনার বাইক সেল করে আপডেট করে নতুন বাইক কিনে, আচ্ছা, তো আমরা একটা বাইক পেয়ে যাই, আবার আরেকটা বাইক সেল করে ফেলি। আবার আরেক ক্যাটাগরি মানুষ আছে যারা ঈদের সময় একটু খরচ বাঁচাইতে বা অনেক খরচ চিন্তা করতেছে, এখন আমি তাহলে বাইকটা সেল করে দিই, ঈদের পরে আবার বাইক কিনবো, এরকম হয় আর কি বিষয়টা। এরকমও তো মনে হয় যে ঈদে যারা বাইরে থেকে বাংলাদেশে আসে হ্যাঁ, তারা একটা লিমিটেড টাইমের জন্য বাংলাদেশে আসে, এরকম একটা শ্রেণীর মানুষ আছে, এটা সব সময়ই থাকে। বাট দেখা যায় ঈদের টাইমগুলো মোটামুটি একটু বেশি আর কি। আর অ্যাজ ইউজুয়াল দেখা যায় অনেকে ছুটিতে আসতেছে 3 মাসের জন্য, তো তারা একটা বাইক কিনলো, আমাদের থেকে বলে যে ভাই আমি 3 মাস পরে যদি আবার সেল করে যাই কিরকম কি। তো তখন আমরা অবশ্যই ভাবে তাকে নেম ট্রান্সফারের যে বিষয়টা এটাকে ক্লিয়ার করে দিই। কারণ দেখা যেতেছে তিনি যদি 3 মাস থাকে, তো অনেকে সুবিধাটা চায় কি নেম ট্রান্সফার করবে না আসলে। এখন এটা আবার আমাদের জন্য একটা বড় প্রবলেম, কারণ যার বাইক আমাদের কাছে সেল করে গিয়েছে তারাও কিন্তু চায় না যে তার বাইক অন্য কেউ চালাক। এটা আমাদের মাঝখানে একটা রিস্ক থাকে, কারণ দেখা যেতেছে যদি কোনো অকারেন্স করে ওই বাইক নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়, তাহলে কিন্তু ওইটার মূলত দায়ভারটা আমাদের উপরেই বর্তে হবে, কারণ যেহেতু প্রথম মালিক সব দায়ভার আমাদের উপরেই দিয়ে গেছে। তো এখানে ফাঁসবে কে? প্রথম মালিক ফাঁসবে আর আমরা ফাঁসবো। কিন্তু যে বাইকটা কিনতেছে সে যদি কোনো অকারেন্স করে ফেলে তার কিন্তু এখানে কোনো কিছুই নাম আসবে না, কারণ পুলিশ যদি নাম্বার প্লেট চেক করে ফাঁসবে প্রথম মালিক, আর প্রথম মালিক ধরা বেকারে আমারে বলবে যে ভাই স্ট্যাম্প আছে আমি ওনার কাছে সেল করে আসছি। সো এই ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন দিয়ে দিই, আমরা তখন বলে দিই যদি প্রথম মালিক আপনাকে অনুমতি দেয় তার নামে বাইক চালাইতে, আপনি যদি সবকিছু করে নিতে পারেন ঠিকঠাক, তাহলে আপনি চালান। কিন্তু এর মধ্যে আল্লাহ মাফ করুক মালিকের যে কোনো ক্ষয়ক্ষতি হইতেই পারে, মালিক মারা যেতে পারে, মালিক হারাই যেতে পারে সামথিং, বা বাইরে চলে যেতে পারে। তখন যদি 3 মাস পরে আপনি এসে আমার কাছে সেল করতে আসেন, তখন কিন্তু আমি নিরুপায়, কারণ আমার হাতে মালিকটা নাই। তাহলে আমি বাইকটা কিনে এখন আমি যার কাছে সেল করবো পরবর্তীতে আমি কিভাবে নেম ট্রান্সফার করে দিব? তো এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করা উচিত। আসলে আমরা বাইক বেচার জন্য যাতাভাবে বলেও বাইক বেচি না ভাই, এইটা একটা বড় একটা কথা। আসলে আপনারা তো রেজিস্টার্ড ব্যবসায়ী, মানে সরকার থেকে কিছুটা তো আপনারা সুবিধা পাবেন যেহেতু এই বিজনেসের জন্য রেজিস্ট্রেশন করছেন। আমাদেরকে কি একটু আইডিয়া দিবেন যে এইবার ঈদে কোন বাইকের চাহিদাটা বেশি, কোন বাইকটা আপনাদের কাছে বেশি আসতেছে, মানুষ বিক্রি করতেছে বেশি, এবং কোন বাইকটা আমরা কিনতেছি বেশি যারা চাই? তো আমরা তো ভাই বেসিক্যালি মানে প্রিমিয়াম সেগমেন্টেই বেশি সেল করি। এর মধ্যে আপনার কমিউটার সেগমেন্ট থাকেই অবশ্যই। ধরেন যদি আমাদের কাছে 100টা বাইক থাকে সাপোজ, এর মধ্যে দেখবেন 60-70টা বাইক হচ্ছে স্পোর্টস বাইক, আর বাকিগুলো হচ্ছে আপনার কমিউটার সেগমেন্ট বা আদার্স যে সেগমেন্টগুলো আছে সেগুলো। তো স্পোর্টস বাইক অ্যাজ অলওয়েজ ভালো সেল। R15 ভার্সন 3 টিল নাও বাজারে অনেক বেশি চলতেছে। আমরা এই পর্যন্ত যা ছিল ভার্সন 3 দেখছেন তো, অনেক ছিল না, সব সেল টেল করে এখন মনে হয় 2-4 পিস আছে। আমাদের কাছে 12-15 পিস কিন্তু ছিল অলরেডি, এগুলো কিন্তু রিসেন্টলি সেল হয়ে গেছে সব। এখন সম্ভবত ইন্ডিয়ান একটা আছে আর ইন্দোনেশিয়ান একটা আছে, এই দুইটাই রয়ে গেছে। ভাই আমার একটা ব্যাপার হচ্ছে, আমি নতুন বাইক যখন কিনি ওটা বিক্রি করতে গেলে মোটামুটি দেখছি যে যদি একটা 5 লাখ টাকার বাইক হয়, ওটা আমি যদি 2 দিন পরেও বিক্রি করতে যাই বা 2 মাস পরে, কমপক্ষে প্রায় প্লাস মাইনাস 1 লাখ টাকার মতো লস হয় নতুন একটা বাইক কিনলে। আর যদি আমরা আপনাদের কাছ থেকে কিনি, শুধু আপনি না, যারা সেকেন্ড হ্যান্ড বিজনেস করতেছেন আপনারা, তাহলে লসটা মনে হয় 2 মাস চালাইলে এটা 2000 থেকে 20,000-এর মধ্যে থাকে। রাইট, এটা আসলে বাজারের উপর ডিপেন্ড করে। ধরেন সাপোজ আপনি আমার থেকে একটা বাইক কিনলেন 5000 কিলোতে, 2 মাস চালাইলেন,
এখন ওইটা আপনি 2 মাসে ডিপেন্ড করবে, কেউ 2 মাসে আরো 5,000 কিলো চালায় ফেলতে পারে, দেখা যায় কেউ 2 মাসে 1,000ও চালাইলো না। তো তখন কিলোর উপর একটা ডিপেন্ড করবে, সে বাইকের কন্ডিশনটা আমাদেরকে কিভাবে দিতেছে সেটাও একটা ডিপেন্ডেবল একটা বিষয়। তো দেখা যায় আবার বাজারে যদি দেখা যায় এই বাইকটা যখন কিনছে তখন বাজারে হাইপটা ভালো ছিল এই বাইকের, যখন সেল করতেছে তখনও হাইপ ভালো, তখন কিন্তু তার লস হওয়ার চান্সটা খুবই কম। দেখা যায় যতটুকু চালাইছে ভর্তুকিটা ঠিক ততটুকুই যাবে, এমন না যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ভাই আপনার 50,000 চলে যাবে, 30,000 চলে যাবে, 20,000 চলে যাবে, এমনও না। আসলে বিষয়টা টোটালি ডিপেন্ড করে মার্কেটের উপর। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কন্ডিশন কিরকম দিচ্ছি আমি আর আমাকে কিভাবে দিচ্ছে, এটা একটা ডিপেন্ড করে। ছোটখাটো একটা আইডিয়া দিবেন যে কত টাকার বাইক, আপনি বাইকের নাম বলতে পারেন যে R15 বা GSX-R বা হোন্ডার CBR অথবা জিক্সার বা FZ অথবা 4V, যে বাইকগুলো এখন আছে কমিউটার প্লাস স্পোর্টস বাইক প্লাস নেকেড স্পোর্টস বাইক, এগুলা নতুন থেকে সেকেন্ড হ্যান্ড কতটুকু পার্থক্যে কম বিক্রি হইতেছে? এই যে লাস্ট একটা সিবিআর হয়তো আপনাকে দেখেছিলাম, ডমিনেটর ব্ল্যাক কালার। হ্যাঁ, আচ্ছা, তো ওই সিবিআরটা আমরা 4,62,000 টাকা সেল করছি। ওটার নতুন দাম কিরকম ছিল ওটা তখন? আপনার 5,30,000 প্লাস। মানে আমি যদি ওটা দোকান থেকে কিনতাম 5,30,000 দিয়ে কিনতে হইতো, আর যদি আপনার কাছ থেকে কিনি তাহলে কততে পাচ্ছিলাম? 4,62,000। 4,62,000, প্রায় 1 লাখের কাছাকাছি কমে আমি প্রথমেই বাইকটা কিনতে পারতেছি। এমন যদি হয় যে আমি 4,62,000 দিয়ে বাইকটা কিনলাম, তারপরে যেরকমই কিনছি জাস্ট 2,000 কিলো চালায় আবার আপনাদের কাছে বিক্রি করতে আসলাম, সেক্ষেত্রে কত পার্সেন্ট কমে দিবেন? আসলে আমরা তো পার্সেন্টেজের হিসাব করি না, আমি তো শুরুতেই বললাম আমরা কন্ডিশন দেখবেন আপনারা, আর কতটুকু কিলো চালাইছে উনি, তারপরে এইটা নিয়ে আমারও দেখতে হবে যে এখন বাজারটা কিরকম চলতেছে। তো আমি তো তখন এই রেঞ্জে সেল করছি, এখন আমি কতটুকু নিয়ে অ্যাট লিস্ট আমার যে ন্যূনতম প্রফিটটা সেটা করতে পারবো, যেহেতু একটা বিজনেস আমার তো ন্যূনতম প্রফিটটা হাতে রাখাই লাগবে। তা তো অবশ্যই। তো ওইটার উপর ডিপেন্ড করে দেখেন, এখন যদি মনে হয় যে এই বাইকটা কন্ডিশন সে 1,000 কিলো চালাইছে বা টুকটাক ভালো আছে, তখন দেখা যায় কি যে আমি এই বাইকটা 4,30,000 কিনতে পারবো, 40,000 কিনতে পারবো। এটা হচ্ছে আপনার বাজারের সাপেক্ষে যে বাজারটা কিরকম চলতেছে এবং সে কি কন্ডিশনে বাইকটা রাখছে। তাহলে এরকমও হইতে পারে আপনার কাছ থেকে যদি আমি একটা বাইক 4 লাখ টাকা দিয়ে কিনি, যদি মার্কেটে বাইকটার প্রাইস বেড়ে যায় নতুন বাইকে, সেক্ষেত্রে আমি হয়তো বিক্রি করতে আসলে বেশিও পাইতে পারি। অবশ্যই বেশি পাবেন। যেমন আমি একটা মজার কথা মানে আপনাকে উদাহরণ দেই, R15 ভার্সন 3 ব্র্যান্ড নিউ যখন মানে BS6টা আনঅফিসিয়ালটা যখন আপনার বাজারে একদম পড়ে গেছিল দাম 3,85,90 তো কিন্তু ব্র্যান্ড নিউ সেল হয়েছে। আমরাও কিন্তু ওই সময়টা টুকটাক ব্র্যান্ড নিউ সেল করছি, জানেন এখনো কিন্তু আমরা ব্র্যান্ড নিউ টুকটাক সেল করি। তো ওই সময় আমরা যে বাইকগুলো 3,90,000 সেল করছি, পরবর্তীকালে 1,500-2,000 কিলো চলা ওই বাইকগুলো আমরা 4 লাখের উপর কিনছি। আপনারা যে নতুন বাইক বিক্রি করতেছেন এখন, এটা কি অন্যান্য দোকানের চেয়ে কম নাকি সেম রেটেই বিক্রি না, করতেছেন? অবশ্যই আমাদের কাছে বর্তমানে যে স্লটটা আসছে অন্যান্য শোরুমের তুলনায় অবশ্যই কম পাবেন। অফিসিয়ালের চেয়েও কমে পাবো আমরা ইনশাআল্লাহ। আপনাদের কালেকশনে কি আছে বা আমাদের কি আসছে? কালেকশনে বর্তমানে আজকে যখন ভিডিওটা আপনারা দেখতেছেন, আমাদের কাছে জিক্সার SF FI-ABS, যেটা হচ্ছে BS6, যেটা আমাদের যখন SF FI-ABS এর প্রাইস 2,95,000 টাকা ছিল, তখনও এটার প্রাইস 3,30,000 উপর ছিল। আচ্ছা, এটা BS6টা ভ্যাট, আচ্ছা, আনঅফিসিয়াল যেটা সিবিও কন্ডিশনে আসে, আনঅফিসিয়ালি আসে যেটা, ওকে, এইটা। সো এটা এখন আমাদের কাছে পাবেন, কিন্তু এটা 850 মিলিটারি ইঞ্জিন। তো অনেকে খুঁজতেছে যে আনঅফিসিয়াল BS6টা দরকার, যেটা সিবিও কন্ডিশনে আসে। আর বাংলাদেশে এগুলো তো সিকেডি ম্যাক্সিমাম, যেগুলো আমরা জিক্সারে চালাই। তো SF যাদের সিবিউ কন্ডিশন লাগবে, তারপরে FZS ভার্সন 3 ডিলাক্স, ওইটাও যাদের সিবিউ কন্ডিশনেরটা লাগবে। সিবিউ কন্ডিশনের বাইক আমাদের মনে আছে যখন প্রথম স্লট আসছিল, তখন কিন্তু আমরা 3,20,25 এই রেঞ্জও সেল করছি ফার্স্টে। এখন তো অফিসিয়াল 2,80,000 টাকা, বাট আমি এখন আনঅফিসিয়ালি অফিসিয়ালের থেকে কমে দিচ্ছি, ব্র্যান্ড নিউ 2,75,000 করে আপনারা নিতে পারতেছেন। আপনাদের বাইকের কালেকশন এবং বাইকের বর্তমান রেট নিয়ে আমরা যাব, এর পরের প্রশ্নতেই যাব। তার আগে একটু জানতে চাই যে বাইকের বিজনেস যেহেতু করতেছেন, নতুন বাইক বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতেছেন, এমনও আছে যে আজকে শোরুম থেকে কিনে আপনাদের কাছে আজকেই বিক্রি করছে। আমি দেখছি 40 কিলোর বাইকও আপনাদের কাছে থাকে, এই ব্যাপারেও আসতেছি। কিন্তু এই বাইকের যে বিজনেস করতে হবে, এই ব্যাপারটা মাথায় আসলো কেন? এটা কি বাইকের প্রতি ভালোবাসা থেকে নাকি বিজনেসের একটা ব্যাপার স্যাপার? দুইটাই এখানে কাজ করবে। এটা একটা বলা যাবে না যে বাইকের প্রতি শুধু ভালোবাসা থেকেই, বিজনেসের চিন্তাটাও মাথায় ছিল। তো চিন্তা করলাম যে একটা সময় শখ ছিল যে, বাট ওইরকম ভাবে সামর্থ্য কুলাইতে পারবো না যে আমার কাছে একই টাইমে একটা CBR থাকবে, একটা R15M থাকবে এবং আর একটা কমিউটার সেগমেন্টের বাইক থাকবে। এটা কিন্তু যখন আমি ব্যবসা ছাড়া চিন্তা করবো পসিবল না, যদি রানা ভাই না হয় আর কি। রানা ভাইয়ের তো একসাথে গ্যারেজে সবই থাকে। না ভাই, আপনারা না থাকলে আমিও একসাথে গ্যারেজে সব রাখতে পারতাম না, কারণ আমার একটা নির্ভরতা আছে যে আমি বাইকটা কিনলাম, আবার বিক্রির জায়গা আছে। তো ওইরকম আমার একটা চিন্তা যে আমি বাইকটা কিনলাম, কিন্তু আমার এটা বোঝা যাবে না, আমি আমার চালানোটাও হইলো, আমার বাইক সেল হইতেছে, আমার ব্যবসা হইতেছে। মূলত সবকিছু মিলেই আর কি চিন্তাটা মাথায় আসছে যে বাংলাদেশের। আরেকটা বিষয় কি, আমি যখন ফার্স্ট বাইক কিনছিলাম, আমিও কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম, বিশাল বড় একটা ধরে গেছিলাম।
আচ্ছা। চিন্তা করছি তাদের আর কি যে সার্ভিসটা, তারা যাতা বাইক মানুষকে যে কোনোভাবে, তখন হয়তো বা একটু কম বুঝতাম। তো ওই সময় আমার একটা খারাপ লাগছিল, তখন একটা চিন্তা ছিল মাথায়, যদি কখনো কিছু করার সুযোগ হয় বাইকিং লাইনে, তো এমনভাবেই করবো যাতে মানুষ এই জিনিসটা প্রপারলি পায়। আসলে একটা সেকেন্ড হ্যান্ড জিনিস বা একটা প্রিওন যে জিনিসটা আমরাকে বলি, এটা যাতে প্রপারলি তারা পায়। তো ওই থিঙ্কিংটা নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ। বুকে হাত দিয়ে বলতে পারবো যে টিল নাও জীবনে যখন বাইক শুরু করছি আলহামদুলিল্লাহ 2000+ বাইক ডিল করছি এই জীবনে। আচ্ছা 2000-এর উপর হবে, নিচে হবে না। তাও 3000-এর কাছাকাছি বাইক হয়তো বা এই বাজারে আমরা সেল করছি বিএসপি মার্ট। তো কখনো একটা সিঙ্গেল বাইকে আমরা মিটার টেম্পারিং করি নাই, এটা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো। এখন এখানে একটা বিষয় আছে যে তার মানে যে আমাদের কাছে কখনো মিটার টেম্পারিং বাইক পড়ে নাই এটা কিন্তু না, এটা হয়তো ইউজাররা আমাদেরকে করে দিছে, আমরা হয়তো সামহাও বুঝতে পারি নাই। এরকম ভুল কিন্তু হয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। তো দেখা যায় আমরা এই ভুলগুলা যাতে, আমাদের ভুলটা যাতে মানুষ সাফার না করে, এই জন্য আমরা অপশন খুলে দিছি। সেটা হচ্ছে কি, যেমন অফিসিয়াল বাইক ইয়ামার কথাই চিন্তা করি, যেমন ইয়ামার একটা অফিসিয়াল বাইক আমার কাছে এমটি, তো এটা এখন 9000 কিলোতে আছে। তো এটার সার্ভিস রেকর্ড চেক করলে বোঝা যাবে, একটা ওয়াইডিটি যেটাকে বলে, চেক করলে বোঝা যাবে যে এটা আসলে লাস্ট সার্ভিস কততে নিছে, বা ওদের একটা সিস্টেম থাকে। তো এখন 9000 কিলোতে আছে, দেখা যাচ্ছে লাস্ট সার্ভিস হয়েছে আপনার 12000 কিলোতে, তার মানে 100% বাইকটা মিটার টেম্পারিং। 100%। তাহলে কি হবে, আমার কাস্টমার কিনে ফেললো, তাও কোনো টেনশন নাই, আমি কিন্তু বাইকটা রিপ্লেস করে দেবো। মানে চোর যত চালাকি হোক, ধরার খাওয়ার একটা জায়গা থাকে। সবকিছু। ভাই, আরেকটা প্রশ্ন, এটা সবার কাছেই থাকে, যে খুব অল্প কিলোতে বাইক কিভাবে মানুষ বিক্রি করে দিতেছে বা কেন বিক্রি করে দিতেছে? আপনারা সবচেয়ে কম কিলো কত কিলোর বাইক কিনে বিক্রি করছেন? আমি 10 কিলোর বাইক সর্বনিম্ন। এটা কেন বিক্রি করলো সে? শোরুম থেকে কিনে 10 কিলোর মাঝখানে? আচ্ছা, এখানে কয়েকটা কথা আছে ভাই। সেটা হচ্ছে, দেখা যায় কেউ একটা বাইক গিফট পাইলো, জি, ওর কথা হইতেছে এখন, বা লটারিতে পাইলো। লটারিতে এটা তো আমি আসতেছি বলতেছি লটারির বিষয়টা। তো দেখা যাইতেছে কি, যে ধরেন শ্বশুর বাড়ি থেকে একটা বাইক গিফট করলো, কিন্তু ও বলতে পারতেছে না যে আমার টাকার দরকার। আচ্ছা, এখন সে চক্ষু লজ্জার ভয়ে কি করছে, বাইকই কিনে নিছে। আচ্ছা, এখন ওর বাইক দিয়ে কি করে না করে ওর দেখার বিষয় না। এই শ্বশুর ধরেন আর কি, এটা একটা ফানি উদাহরণ দিতেছি, কিনে দিলে বাসা পর্যন্ত আসলো, ওইখান থেকে ফোন, ভাই এই যে শ্বশুর কিনে দিচ্ছে মাত্র, আর কি বাসা বন্ধু চালে আসছি। মানে যৌতুকে টাকা না নিয়ে বাইক নিছে, এখন বাইক বিক্রি করে টাকা করে নিতেছে। ওই ক্ষেত্রে আমরা এই বাইকগুলো কিনে নিই, একটা ভালো প্রাইসে কিনে নিই। এখন আপনার চিন্তা করতে হবে, আপনি যদি ব্র্যান্ড নিউ 5 লাখ টাকা দিয়ে কিনেন, আমাদের কাছে কিন্তু 5 লাখ টাকা সেল করতে পারবেন না, আর আমরাও কিন্তু এই বাইক 5 লাখ টাকা সেল করতে পারবো না। একটা ইউজড বাইক মানুষ তখনই কিনবে যখন সে মার্কেট প্রাইস থেকে কমে পাবে, নাহলে কেন ইন্টারেস্টেড ফিল করবে সে যে একটা ইউজড বাইক কিনবো আমি। তো ওই ক্ষেত্রে দেখা যাবে আমারও এমন একটা রেঞ্জ নিতে হবে যাতে আমি এই বাইকটাতে পোষাতে পারি, এবং আরেকটা মানুষ যে নতুন বাইক না কিনে 10 কিলোর বাইক কিনবে, তারও মাথায় থাকবে কি, যে আমি মার্কেট থেকে কম পাবো দেখে আমি 10 কিলোর বাইক কিনবো, তাহলে আমি ব্র্যান্ড নিউ বাইকই কিনতাম। এটা আপনাদের চিন্তা করতে হবে। আসলে আচ্ছা, শেষ করেন। না, আসলে বিষয়টা কি, অনেকে যখন বাইক বিক্রি করতে আসে তাদের এক্সপেকটেশনটা থাকে এত বড়, কিন্তু যখন আমরা একটা দাম চাই তখন তাদের মুখটা ছোট হয়ে যায়। আসলে বিষয়টা একটু বুঝবেন, যে যখন আপনি আপনার বাইকটা সেল করবেন, আপনিও কিন্তু চিন্তা করবেন এত বড় লসে আপনি বাইকটা বিক্রি করবেন, একটা মোটামুটি একটা রেঞ্জে কিন্তু আমাদের সেল করতে হবে। অবশ্যই, এটাই আর কি বিষয়টা। তখন আমরা যখন দাম চাই অনেক বেশি দাম, মুখটা এতটুকু হয়ে যায়। তো এই বিষয়টা আসলে একটু খেয়াল রাখা উচিত আমাদের। ঈদে কিরকম কালেকশন আছে, কি বাইক আছে, কোনটা কত কিলো বা কোনটার প্রাইস কত, কোনো ডিসকাউন্ট কি আমরা পাবো এই ঈদে, কোরবানির ঈদে? কোরবানি ঈদ সামনে আসতেছে, আর আপনারা সবাই জানেন যে বিএসবি মার্টে কিন্তু আমরা ঈদের টাইমগুলোয় একটা ভালো ছাড় দিই, আর আমাদের কাছে নাই বর্তমানে এমন কোনো বাইক নাই। কি বাইক লাগবে বলেন ভাই, আপনি একটা বাইকের নাম বলেন দেখি, নাই কিনা যেটা একদম বাজারে রানিং। এলসিডিএস ভার্সন 2 আছে, ভার্সন 3 আছে, জিক্সার এফআইবিএস আছে, ডিস্ক মানে আছে, কার্বোরেটরও আছে, ওই প্রথম মডেলটা যেটা মনোটোন বলে আছে, R15M আছে, এম এর কোন ভার্সন লাগবে? R15 ভার্সন 4, R15M, R15M ইন্দোনেশিয়ান, BS6, BS7 সব আছে, এবং ম্যাক্সিমাম কালারগুলো अवेलेबल। ভার্সন 3 ও আছে, সবকিছু আছে। 4V আছে, 4V এর এই নন এবিএস, নন এবিএস চলে। আচ্ছা, এবিএস আছে। হ্যাঁ, এবিএস আছে। এই নতুন যেটা আসলো FI, ওটা ছিল, সেল হয়ে গেছে। আচ্ছা, যাক, দুই একটা বের করতে পারছি যেগুলো ওনার কালেকশন, যেগুলো হয়তো আপনারা ভিডিও দেখতে দেখতে দেখবেন আমাদের কালেকশনে চলে আসছে। কারণ আচ্ছা, যেমন এক্সমোশন আমাদের স্টকে আছে, সিবিআর ছিল, সেল হয়ে গেছে রিসেন্টলি, তারপরে GSX-R আছে, মানে আমরা যেগুলো বাজারে খুব রানিং, এগুলো আমাদের কাছে সবসময় থাকে। একটু প্রাইস আইডিয়া দেন না, ধরেন আপনাদের কাছ থেকে একটা R15M কিনতে যদি এখন আমি আসি, কিরকম প্রাইস পড়বে? গতকালকে রাতে একটা R15M BS7 3000 কিলো চলা, একদমই ফ্রেশ এবং 49 সিরিয়াল, যেটা একদমই লেটেস্ট নাম্বার, এটা সেল হয়েছে আপনার 5,20,000-এ। আচ্ছা, আর যদি MT15 কিনতে চাই, ধরেন আপনার, আচ্ছা, এই যে MT15 দেখতেছেন, এটা কিন্তু অফিসিয়াল বাইক, সিরিয়ালটাও আপডেট, এটা কিন্তু 24-এর শুরুতেই কেনা,
অথবা 23-এর লাস্টে, যে কোনো একটা হবে। সিরিয়ালটা একটু দেখে নিই, আমি ভুলে গেছি, 12 সিরিয়াল, 23-এর লাস্টেই কেনা গাড়ি। তো এই বাইকটা আমরা প্রাইস দিয়েছি 3,70,000 টাকা। মার্কেট প্রাইস কিন্তু এখন প্রায় 4,40,000 উইদাউট পেপারস। 3,70,000 এটা এখন বিক্রি করতেছেন? 3,70,000। 3,70,000। আবার এমটি ভার্সন 2 অফিসিয়াল 10,000 কিলো কিন্তু আমরা 4,10,000 সেল করছি। এখন এটা বলেন কিভাবে? তো আমরা যদি কমে পাই, আপনারা অবশ্যই কমে পাবেন, এটা মাথায় রাখবেন। এমন না যে একদম আপনি একটা বাইক 1 লাখ টাকা দিয়ে পেয়ে 2 লাখ টাকা বিক্রি করলেন। আপনারা 1 লাখে পাইলে হয়তো 20,000 লাভ করবেন বা 10,000 লাভ করবেন। আমাদের বিএসবি মার্টের মেইন টার্গেটটা হচ্ছে আমরা বাইক তাড়াতাড়ি সেল করব। একটা বাইক দিয়ে যে আমাদের সব লাভ উঠে ফেলতে হবে এমন কোনো কথা নাই। আমাদের টার্গেটই হচ্ছে আমরা প্রচুর বাইক সেল করব, প্রফিট মার্জিন কম হোক, বাট সেলটা রানিং থাকবে, কোয়ান্টিটিটা বেশি থাকবে সেলের। রাইট, বুঝতে পারছি। এটার একটা সুবিধা আছে কিন্তু ভাই, এই যে আমি যে বাইক সেল করতেছি, একটা মানুষের সাথে রিলেশন বিল্ড হইতেছে, ওর থ্রুতে আমি আরো 2টা মানুষের কাছে পরিচিত হইতেছি। ও বলতেছে আমি বিএসবি মার্ট থেকে বাইক কিনছি, ও ভালো বাইক পাইলে আরো 2টা ভাই ব্রাদারকে সাজেস্ট করতেছে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আসলে যে এখানে টাকা কমতেছে তা না, আসলে বিষয়টা কি, আমাদের নেটওয়ার্কটা বড় হইতেছে আচ্ছা, এটার মাধ্যমে। ভাই আমরা তো বাইকের প্রাইস সম্পর্কে আরো 2-1টা জানবো, কিন্তু যদি আজকের ভিডিওতে কেউ কোনো বাইকের প্রাইস জানতে চায় আমার ভিডিওতে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওর কমেন্ট চেক করে আপনারা একটু অ্যানসার দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ সব ইনফরমেশন আমার কাছে থাকে না। এটা অনেকেই কমেন্ট করে, বাট আমি অনেক সময় অনেক কমেন্টের অ্যানসার দিতে পারি না। আচ্ছা, ইনশাআল্লাহ এই ভিডিওতে যাদের যে কোনো বাইকের প্রাইস জানার দরকার, আপনারা কমেন্ট করলেই রানা ভাইয়ের কমেন্টগুলো আমি চেক করব, করে আমি রিপ্লাই দিয়ে দেব। আমাকে একটু 4V বর্তমান প্রাইস আইডিয়া দিবেন যেগুলো আপনাদের কালেকশনে আছে। 4B একটাই আছে, ওটা সম্ভবত কি বাইনা হয়ে গেছে মেবি। ওটা হচ্ছে আপনার কার্বোরেটর এবিএসটা আর কি, এফআই এবিএসটা না, কার্বোরেটর এবিএসটা। অনলি আপনার 2000 কিলো, আবার ব্যাংক ড্রাফট করা আছে। ওকে, 2,10,000 সেল হয়েছে। আর এখন অন্য কোনো বাইকে আসি, জিক্সারের কোনটার প্রাইস কেমন চলতেছে? জিক্সার এফআই এবিএস আমাদের কাছে আপনার 1900 কিলো নাম্বার করা আছে, যেটা একদম লেটেস্ট নাম্বার। তো ধরেন এই বাইকগুলোর বর্তমানে দাম বেড়ে যাওয়ার পরে এগুলা 2,55,50 এই রেঞ্জে সেল হয় আর কি, বেশি। তারপরে দেখা যায় একটু কম কিলো হইলে 60-65 ক্রস হয়ে যায়, কারণ দেখা যায় কাস্টমারও এখন এত কমে সেল করতে চায় না, যেহেতু জিক্সারটা অনেক রানিং এবং রিসেল ভ্যালু ভালোওয়ালা একটা বাইক, প্রচুর রিসেল ভ্যালু ভালো। এটা কিন্তু আপনিও দেখছেন, আপনার আগের প্রিভিয়াস বাইকটা ছিল বা আমাদের যেগুলা চলতেছে, এগুলা কিন্তু জিক্সারের যে মডেলগুলা এফজেডএস V2, এগুলো কিন্তু রিসেল ভ্যালুটা হাই। তো আপনি চিন্তা করতে পারবেন না যে 2,80,000 দিয়ে কিনে এটা 2 লাখে পাওয়া যাবে, এটা ওই ধরনের বাইক না। আচ্ছা, বিজনেস সম্পর্কে তো অনেক কিছু জানলাম, এবার একটু এর বাইরে, ভাই তো ট্যুর করেন না খুব একটা, বা যাওয়ার সৌভাগ্য হয় না আসলে ব্যবসার মধ্যে এমন ভাবে আটকে গেছি এখন আর ট্যুর, এই যেমন রানা ভাইয়েরও কতবার প্রমিস করলাম, এই যে ভাই যাইতেছে, এই যে বেরোতেছে আপনার সাথে, এই যে চলে না, আমি প্ল্যান বানাই আমি যাই না, রানা ভাই চলে যায় এরকম। তো হ্যাঁ, ট্যুর যে হয় না একবারে তা না, বাংলাদেশের অনেক জেলা বাইক নিয়ে ট্যুর হয়ে গেছে ব্যবসার সুবাদেই। আমি কিন্তু ঘোরার সুবাদে ট্যুর দিই নাই, ব্যবসার সুবাদে ট্যুর হয়ে গেছে। যে স্বপ্নটা আমার ছিল যে আমি আমার নিজের বাইক দিয়ে ট্যুরে যাব, ঘুরবো, ওইটা আমার আলটিমেটলি পূরণ হয়েছে অন্যভাবে, এই ব্যবসার খাতিরেই। যেমন যখন ফার্স্টের দিকে আমি কিন্তু বাইক আনতে যেতাম, আমি কিন্তু কালেকশন ভিডিও করতাম, হয়তো আপনারা অনেকে দেখছেন। তো শীতে কাঁপতে কাঁপতে আপনারা কই কই উত্তরবঙ্গ, ওই ভিডিওগুলো মানুষ কিন্তু অনেক পছন্দ করত, আমরা ওইভাবেই বিএসবি মার্টটা চিনছি। তো দেখা যেতেছে তখন এক জেলা থেকে ধরেন রংপুর চলে গেছি শীতের মধ্যে, রংপুর থেকে বাইক চালা চলে আসছি, সিলেট চলে গেছি, সিলেটে বাইক কিনতে গেছি, বাইক কেনার ভিডিওগুলো উঠাইছি, বাইক চালা চলে আসতেছি। তো ট্যুর হয়েছে, বাংলাদেশের অনেক জেলা ট্যুর হয়ে গেছে আসলে এরকম বাইক কেনার উদ্দেশ্যে। যে যাক, অনেক কিছু জানলাম ভাই। আমরা যখন প্রথম বাইক চালাইতাম, আপনিও তো অনেক আগে থেকেই বাইক চালান, আমার মনে হয় অনেক আগে থেকে, আসলে বিজনেস অনেক পরে। আমরা যখন প্রথমের দিকে চালাইতাম, সেফটি গিয়ার অতটা মনে হয় আমরা আসলে ইউজ করতাম না, স্যান্ডেল পরে বা হেলমেট ছাড়াই চেষ্টা করতাম। আসলে সেফটি নিয়ে আপনার কি মতামত? ধরেন যারা হাইওয়েতে চলতেছে বা রেগুলার যারা ঢাকার শহরে বাইক চালাইতেছে প্রত্যেকদিন কাজে, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন বাইক সেল করি বিএসবি মার্টের পেজে, যখন লাইভ হয় সেল আপডেটটা হয়, প্রত্যেকটা বাইক যখন সেল আপডেটটা শেষ হয় কাস্টমারের সাথে কথা বলি, লাস্ট কথাটা এটাই বলি যে ভাই অবশ্যই সাবধানে বাইক রাইড করবেন। আপনি আমার একটা সিঙ্গেল ভিডিও পাবেন না যেখানে আমি লাস্টের কাস্টমারদেরকে এই সাজেস্টটা করি না, প্রত্যেকজনকেই বলে দেই যে ভাই সেফলি বাইক রাইড করবেন। এটার একটাই উদ্দেশ্য, কারণ বাইক হচ্ছে একটা শখের জিনিস, যাতে এই জিনিসটা আমাদের জীবনটা হানির কারণ না হয়, এটাই আর কি সবসময় সবার কাছে কাম্য থাকে। একটু অফ টপিকে একটা প্রশ্ন করি, যদি মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক আসলেই অফ করে দেয়, ব্যাপারটা কি ভালো হবে নাকি খারাপ? এখন এটা বললে একদল আমার গলা চেপে ধরবে, আরেক দল আসলে খুশি হবে। এখন বিষয়টা কি, আমরা যদি প্রপারলি সবকিছু মেনটেন করে বা ঠিকঠাক চালাই, কোনো কিছু বন্ধ করার আসলে প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন যে জিনিসটা, নিজেদের ভিতরের যে মানে উগ্র যে ভাবটা, এইটাকে পরিহার করা, কোনো কিছু বন্ধ করা দরকার নেই, উগ্র ভাবটা বন্ধ করা দরকার নিজেদের ভিতর। আরেকটা কথা ইদানিং শুনতেছি বাইকের স্পিড 30 করে দিবে, এটা কি হাস্যকর মনে হইছে ব্যাপারটা? এটা মানে এটা হাস্যকর, কারণ একই রাস্তার মধ্যে
একটা জিনিস এক স্পিডে চলবে, আরেকটা আরেক স্পিড। এটা- রাস্তার মনে হয় এটা নিয়ম আসলে নীতি কি, হওয়া উচিত। ধরেন আমরা চিড়িয়াখানা রোড দিয়ে আসছি, এটা কিন্তু এত ওভার স্পিড করার মতো একটা জায়গা না। না এখানেও কিন্তু 30-এ চালায় আপনি চলতে পারবেন না। না না, আমার মনে হয় এখানে ঢাকার কোন চিড়িয়াখানা রাস্তায় রোডে 30-এ 30 চলা সম্ভবই না। ঠিক 30-এ আছে, তো বাইক ব্যালেন্সই আসবে না। সত্যি 30 কথা আমার যদি যেটা চালাইতে মনে হয় বাইক, তাহলে আপনার যে জিনিসটা প্রথম করতে হবে, অটোরিকশা বন্ধ করতে হবে। অটোরিকশাটা বন্ধ করতে হবে। আমি এটার পক্ষে কথা বললাম, কারণ এই অটোরিকশার কারণে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে মানুষের। ঠিক আছে, তারা খেটে খাওয়া মানুষ, বাট তার মানে এই না যে তারা সবার ক্ষতি করে বেড়াবে। এখানে কিন্তু আমার পার্সোনালি অনেক ক্ষতি হয়েছে এই অটোরিকশার কারণে। আপনি 30-এ চালান, দেখবেন অটোরিকশা আপনার আগে চলে যেতেছে ভাই। অটোরিকশা মিনিমাম 50-এ চালায়। আজকে একটু আগে দেখে আসলাম আমি যাওয়ার সময় যে অটোরিকশা একটা গাড়িরে মাইরে দিচ্ছে পেছনে। একটা গাড়ি যখন একটা দামি গাড়িতে মারবে, একটা গাড়িওয়ালার কিন্তু মিনিমাম ওইখানে 15-20 হাজার টাকা নাই একটা দাগ পড়লে। এগুলো তো খেটে এবার কি খাওয়া নিবে? মানুষ থেকে একটা ব্যাপার মাথায় আপনারা আসলে শেষ সবকিছু করেন। ওখানে ঠিক করেন, তাহলে 30-এ চালানো কোনো সম্ভব না, মানে ইম্পসিবল কিছু না আর কি। আমার খেটে খাওয়া মানুষ থেকে একটা মজার ব্যাপার মাথায় আসছে, যেমন আমি মোটর ব্লগ করি, আমিও তো খেটে খাওয়া মানুষ। অবশ্যই, আমরা তাহলে সবাই আমাকে খেটে তো খাওয়া মানুষ। ভিসা মুক্ত বিশ্ব করে দেওয়া উচিত, যাতে যে কোনো জায়গায় আমি প্লেন না, আমি বাইকেই যেতে পারি। আচ্ছা, তাই না? ভিসা মুক্ত হ্যাঁ। করা উচিত, যেহেতু আমি খেটে খাওয়া মানুষ। অবশ্যই। যে লোকটা মাটি কাটতেছে তাকেও রাস্তা কাটার অনুমতি দেওয়া উচিত, যেহেতু সে মাটি কাটতেছে। But Right. সবকিছুর তো একটা রুল আছে। আমার মনে হয় রাস্তার রুল হওয়া উচিত যে এই রাস্তায় এতর উপরে কিছুই চলতে পারবে না। Right. এক যানবাহন 30-এ চলবে, এক যানবাহন 40-এ চলবে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি, আমার যেটা মনে হয়। 30-এ চললে তো ভাই আপনি দেখা যায় বারবার পিছন থেকে গুতা খাবেন অটোরিকশা সবার আগে। যাই হোক, আসলে অনেক কথা বলছি, বাইক নিয়ে অনেক কথা বললাম, অনেক বাইকের প্রাইস বলতে পারি নাই, অনেক বাইকের প্রাইস আপনাদের জানা থাকতে পারে। আমি যেটা বললাম কমেন্ট করেন। অ্যান্ড বিএসবি মার্টের বাইকের কালেকশন তো আমি দেখলাম, চাইলে আপনারা এসে দেখতে পারেন, বিশাল কালেকশন করছে ওনারা ঈদ উপলক্ষে। ভাই আপনার কিছু বলার আছে আমার অডিয়েন্সের উদ্দেশ্যে? আচ্ছা, তো কয়েকটা কথা রানা ভাইয়ের অডিয়েন্সের উদ্দেশ্যে আমি বলে যাই। তো দেখা যায় কি, অনেক সময় কিছু উল্টাপাল্টা কমেন্ট আসে, তো এগুলো সব জায়গায় রিপ্লাই দেওয়ার মতো না। যেহেতু রানা ভাইয়ের ভিডিওতে সুযোগ পাইলাম, এই জন্য রিপ্লাইটা দিয়ে দিই। তো দেখেন, অনেকে কমেন্ট করে যে ভাই আমি শুনলাম আপনারা নাকি মিটার টেম্পারিং করেন, এই একটা কমন ইস্যু আমি প্রায় সময় দেখি। যারা আমাদেরকে চিনেও না বা কখনো আমাদের থেকে বাইক কিনে নেয়, শোনা কথায় কান দিবেন কেন? আমি যেখানে ওপেন চ্যালেঞ্জ করতেছি ভাই, আমি মিটার টেম্পারিং জীবনেও করিনি। একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, এটা কোনো ভাবতে হবে যে কথা না, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, জীবন একটা সিঙ্গেল বাইকের মিটার টেম্পারিং করিনি এই ব্যবসার শুরুতে। যদি কোনো দোকানদার যারা মিটার টেম্পারিং করে, ওরা যদি বলতে পারে যে বিএসবি মার্ট আসছে মিটার টেম্পারিং করার জন্য, আমি এখানে ব্যবসা ছেড়ে দেবো, ওইটা আলাদা হিসাব। কিন্তু কি বলছি যে অনেকে মিটার টেম্পারিং করে বাইক আমাদেরকে দিতে পারে, এটা ভুল হইতে পারে। তার জন্য তো রিপ্লেসের অপশন রাখছি, আপনারা কেনার পরও প্রুফ করেন, রিপ্লেস নিয়ে যান, সিম্পল একটা বিষয়। আর কি এর থেকে ভাই সিম্পল এই কিছু ব্যাপারটা আছে? না, অনেক ভালো রাখছেন, কারণ আমি ভুলে একটা ভুল বাইক নিয়েই যেতে হ্যাঁ। পারি একটা সময়ের মধ্যে ওইটার এসে যদি আমার ফেরত ভুলটা তো নেন। আমি কাস্টমারকে মাসুল দিতে দিব না, না। আমার ভুলের মাসুল আমিই দিব, এই হচ্ছে কথা। যাক ভাই, অনেক ভালো লাগলো সবকিছু মিলিয়ে। অনেক ধন্যবাদ যে আপনি এতটা সময় আজকে আমাদেরকে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে থেকে। আমি শোরুম থেকে ওনাকে টেনে আসলে এখানে নিয়ে আসছি এই কথাগুলা ওনার কাছ থেকে জানার জন্য। ইনশাআল্লাহ আমরা সামনে আপনাকে আবার ডাকবো যদি আপনি ইনশাআল্লাহ। সময় দিতে পারেন। অবশ্যই And অবশ্যই, ইনশাআল্লাহ রান্নার এরকম জন্য সবসময় ফ্রি। এরকম আড্ডা আরো অনেক হবে। তাহলে আজকে বিদায় নিয়ে নিই সবার হ্যাঁ, কাছ থেকে। ভাই আপনি ঠিক আছে। বিজনেসে যান। And জানাবেন ভিডিওটা কেমন লাগলো, জানাবেন বিএসবি মার্টের বাইক সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো ব্যাপারে আপনি খুশিও হয়ে থাকেন, ভালো লাগছে এরকম কিছু। এন্ড আজকের কমেন্ট বক্সে আশা রাখছি যে আরিফ ভাই কমেন্টের রিপ্লাইগুলো ইনশাআল্লাহ। দিবে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।